আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা প্রথম 12 এর ক্লাস শুরু করছি। তো ক্লাস শুরু করছি আমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 1 দিয়ে, সেটা হচ্ছে সলিড স্টেট বা পদার্থের কঠিন অবস্থা। এখান থেকে এইচএস এ বরাদ্দ 4 নম্বর, অর্থাৎ এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসে। তো আমাদের চ্যাপ্টারের নাম পদার্থের কঠিন অবস্থা। এই ছোটবেলার থেকে আমরা যেগুলো শুনেছি পদার্থ, সেখান থেকে আমরা স্টার্ট করছি। তো পদার্থ কাকে বলে? পদার্থের ভর আছে, তারপর নির্দিষ্ট স্থান দখল করে থাকে, স্থান দখল করে, আর ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে তার সাহায্যে আমরা পদার্থকে অনুভব করতে পারি। এটা হয়ে গেল ইন্দ্রিয় গ্রাহ্য। নাম্বার 4, যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগে বাধা প্রদান করে, এটা আমার পদার্থ। এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। এটা হয়ে গেল রিক্যাপিচুলেশন, তাই তো? এবার মনে পড়িয়ে দিলাম পদার্থটা কি জিনিস। এবার হচ্ছে পদার্থের অবস্থা। অবস্থা, এই অবস্থা আমরা 3টে জানি। একটা হচ্ছে কঠিন, যেটা এই ক্লাসে আমরা ভালো করে পড়বো, আর তরল এবং গ্যাসীয়, যেটা 11-এ আমরা পড়ে নিয়েছি, তাই তো? তাহলে এই যে পদার্থের কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। জলের ক্ষেত্রে আমরা পড়তাম ছোটবেলায় যে জলটা হচ্ছে জলের তরল অবস্থা, জলকে যখন বরফে পরিণত করা হয় সেটা কঠিন অবস্থা, কঠিন জলকে তাহলে আমরা বলছি বরফ। আর গ্যাসীয় অবস্থা, তার মানে জল যখন বাষ্পে পরিণত হচ্ছে সেটা গ্যাসীয় অবস্থা। এই 3টে অবস্থা। এবার কি কি কারণের উপর নির্ভর করে? একটা হচ্ছে আন্তর আণবিক আকর্ষণ বল। আন্তর আণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। আরেকটা হচ্ছে তাপীয় শক্তি বা থার্মাল এনার্জি। এই দুটি পরস্পর বিরোধী শক্তি কাজ করে এবং তার উপর নির্ভর করে পদার্থের অবস্থা। আন্তরাণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপরে তরল পদার্থে, তারপরে গ্যাসীয় পদার্থে। তাহলে আন্তরাণবিক আকর্ষণ বল অণুগুলোর মধ্যে কাজ করে এবং এরা কি করে? এরা অণুগুলোকে কাছে আনে। আর তাপীয় শক্তি কি করে? তাপীয় শক্তি এদের মধ্যে হিট কন্টেন্টটাকে বাড়িয়ে এদেরকে দূরে সরাতে চেষ্টা করে, এবং এই দুটোর প্রভাবে পদার্থের কঠিন তরল অবস্থা তৈরি হয়ে যায়। তাহলে কঠিন অবস্থায় আন্তরাণবিক আকর্ষণ বল তাপীয় শক্তির তুলনায় অনেক বেশি। তো সেই কারণে আমরা দেখতে পাই যে কঠিন পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে আমরা রাখি সেই পাত্রের আকার ধারণ করে, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার এবং আয়তন কোনোটাই নেই। তাহলে এই হয়ে গেল আমাদের কঠিন পদার্থের। এবার বৈশিষ্ট্যগুলো জানবো। বৈশিষ্ট্য পরীক্ষায় আসবে না, তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। কিন্তু বৈশিষ্ট্য যদি আমরা না জানি তাহলে আমরা ভালো করে আমাদের ধারণাটা, যে আমরা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা তৈরি করতে চাই, সেই ধারণাটা হবে না। সেই কারণে আমরা বৈশিষ্ট্যটা জানবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের আন্তর আণবিক আকর্ষণ বল খুব বেশি। আন্তর আণবিক আকর্ষণ বল খুব বেশি, এই হলো প্রথম। দ্বিতীয়, এরা খুব দৃঢ় সংঘবদ্ধ হয়। এদের অণুগুলোর মধ্যে খুব ডিস্টেন্স কম হয়। এই অণু যদি ভাবি এটা আমরা সলিডের ক্ষেত্রে, তাহলে এদের মধ্যে এটা যেটা কাজ করছে এটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল, এবং সেই কারণে এদের মধ্যে ডিস্টেন্স খুব কম হবে, দূরত্ব খুব কম হবে, আর এরা খুব দৃঢ় হবে, অর্থাৎ দৃঢ় মানে শক্ত।
এই হলো নাম্বার 4 অসংনম্য। সংনম্য টার্মটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। সেটার মানে হচ্ছে কম্প্রেসিবল। তাহলে অসংনম্য মানে হয়ে যাবে ইনকম্প্রেসিবল। এটার মানে কি, যে আমরা চাপ প্রয়োগ করে আয়তনের পরিবর্তন করতে পারবো না। আয়তনের পরিবর্তন করতে পারবো না, যেটা আমরা শিখেছিলাম 11-এ, যে গ্যাসগুলোকে এবং তরলকেও চাপ প্রয়োগ করে করা যায়, কিন্তু গ্যাসকে খুব সহজেই চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, অর্থাৎ আয়তনের পরিবর্তন করা যায়। কিন্তু কঠিন পদার্থ হচ্ছে অসংনম্য, অর্থাৎ আমরা একে চাপ প্রয়োগ করে এর আয়তনের পরিবর্তন করতে পারবো না। এবার এই হয়ে গেল আমার নির্দিষ্ট আকার আয়তন, মুখে বলেছি লিখিনি, তাহলে সেই পয়েন্টটা লিখেই দিই। যখন প্রথম এদের মধ্যে আলোচনা করলাম আমরা কঠিন তরল গ্যাসীয়, তখনই আমরা বললাম যে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তাহলে 1 নম্বরই দাঁড়াচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা যে নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্যে একটা লুক দিয়ে দাও তোমরা, তারপরে আমি মুছে দিচ্ছি বোর্ডটা। হলো, এবার বোর্ড মুছলাম। পদার্থের কঠিনকে এবার আমরা কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করব। পদার্থের কঠিন অবস্থা অবধি তো পৌঁছে গেলাম, এবার কঠিন অবস্থা মানে কঠিন পদার্থ, তাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারবো। কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে অনিয়তাকার বা অ্যামরফাস সলিড বা কঠিন পদার্থ, আর আরেকটা হচ্ছে কেলাসাকার বা নিয়তাকার বা ক্রিস্টালাইন সলিড। যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সাম দেব, তাই জন্য আমরা ইংরেজি টার্মগুলো সব জানবো। তাহলে আমরা কঠিন পদার্থকে দুটো ভাগে ভাগ করলাম, একটা কেলাসাকার পদার্থ, একটা অনিয়তাকার পদার্থ। এইভাবেই আমরা আলোচনা করব, একই সাথে আমাদের পার্থক্যটাও হয়ে যাবে। তো প্রথম যে ক্রিস্টালাইন বা কেলাসাকার বা নিয়তাকার, এই নিয়তাকার আর অনিয়তাকার, এখান থেকেই আমরা কি বুঝতে পারছি যে গঠনকারী কণা সাধারণত কি কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে। এদের একটা সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল বিন্যাস আছে। তাহলে এই যে গঠনকারী কণা আমরা যেগুলোকে বলছি, যেমন অণু, পরমাণু এবং আয়ন, এদের একটা সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল বিন্যাস রয়েছে। যেভাবে একটা ক্লাসরুম আমরা যখন দেখি, যে যখন ক্লাসরুমে কোনো টিচার থাকে না, তখন সেই ক্লাসরুমটা যে অবস্থা থাকে, আর যখন ক্লাসরুমে টিচার এসে যায় তখন যে অবস্থাটা থাকে, প্রতি বেঞ্চে যতজন ছাত্র বসার কথা ততজন বসে, বা পরীক্ষার সময় আমরা বাচ্চারা যেভাবে বসে, সেটা একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট বিন্যাস। এবং এই বিন্যাসটা কি পরপর চলতেই থাকে, যেমন ঘরের পর ঘর সুনির্দিষ্ট বিন্যাসে সজ্জিত থাকে। সেক্ষেত্রে তার মানে এই রেঞ্জটা অনেক বড়, এই সুশৃঙ্খল বিন্যাসের রেঞ্জটাও অনেকটা বেশি। সেখানে এই অ্যামরফাস সলিডের ক্ষেত্রে এই বিন্যাসটা নেই। এই অ্যামরফাস শব্দটা একটা গ্রিক শব্দ, এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে যে মর্ফ মানে কোনো আকার নেই যার। তাহলে মিনস নট,
অ্যামরফ মানে যার কোনো আকার নেই। তো অ্যামরফাস যেই হয়ে গেল তখনই বলতে পারছি এর কোনো আকার নেই এবং এর সুনির্দিষ্ট কোনো সুশৃঙ্খল বিন্যাসও নেই। যদিও কোনো বিন্যাস থেকে থাকে তাহলে সেটা খুব শর্ট রেঞ্জের হয়ে থাকে। যেমন একটা ঘরে টিচার এসেছে, পাশের ঘরে টিচার নেই, তো সুশৃঙ্খল বিন্যাসটা কি? সেই একটা ঘরে রয়ে গেল, পাশের ঘরে অবধি আর সুশৃঙ্খল বিন্যাস পৌঁছলো না। এই নাম্বার 2, তাহলে এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক আমরা কাকে বলি? যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন গলতে শুরু করে তাকে আমরা বলি গলনাঙ্ক। তো কঠিনের ক্ষেত্রে, কেলাসাকার কঠিনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে, একটা শর্ট গলনাঙ্ক আছে, কিন্তু অনিয়তাকার পদার্থের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। এদের একটা বিস্তীর্ণ রেঞ্জ আছে একটা। যেমন একটা অ্যামরফাস লিকুইড 25 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু অ্যামরফাস সলিড 25 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করলো, হয়তো সেটা 40 ডিগ্রিতে গিয়ে শেষ হলো। তাহলে আমরা 25 ডিগ্রিকেও তার গলনাঙ্ক বলবো, 35 ডিগ্রিকেও তার গলনাঙ্ক বলতে পারবো। এই আর বরফের ক্ষেত্রে খুব পরিচিত, আমরা গলনাঙ্ক পড়েছি, তো সাথে সাথে ছোটবেলায় যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমরা সাথে সাথে বরফের গলনাঙ্কই পড়েছি, যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিচিতি হয়েছে এই বরফের গলনাঙ্ক দিয়ে, তাই তো? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ গলতে শুরু করে এবং যতক্ষণ গলে ততক্ষণ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তার কারণ অবস্থার পরিবর্তনের সময় তখন যে হিটটা দেওয়া হয় সেটা ওই অবস্থার পরিবর্তনে কাজে লাগে। তাহলে গলনাঙ্ক আমরা কাকে বলবো? যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে সেটাকে গলনাঙ্ক বলবো। কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এরকম একটা ষাট গলনাঙ্ক দেখতে পাই আমরা, কিন্তু অ্যামরফাস লিকুইড সলিডের ক্ষেত্রে কোনো ষাট গলনাঙ্ক আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে কি দেখতে পাই? একটা বিস্তীর্ণ রেঞ্জ দেখতে পাই। নাম্বার 3, এরা হচ্ছে অসমসারক। অসমসারক মানে অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক। আর এরা তাহলে কি হয়ে যাবে? আইসোট্রপিক। এতক্ষণ অবধি যা পড়েছিলাম সেই টার্মগুলো আমাদের জানা, কিন্তু এই টার্মটা আমাদের জানা নয়। আইসো মানে সেম আর ট্রপিক মানে চলন, তাই তো? তাহলে ট্রপোজ মানে দিক, ডিরেকশন। এবার এক্ষেত্রে যে সমস্ত পরিমাপযোগ্য রাশিগুলো আছে, যেমন তাহলে যেহেতু লিখেই রাখো, যেহেতু নতুন এটা, পরিমাপযোগ্য রাশি কি কি হতে পারে? যেমন তাপ প্রবাহ, পরিবাহিতা, তাপ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা, প্রতিসরাঙ্ক। এই ধরনের রাশিগুলোকে আমরা যখন পরিমাপ করব, যদি আমরা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর পরিমাপ করি তাহলে ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলে পরিমাপযোগ্য রাশিগুলোর মান যখন দিকের ওপর নির্ভর করবে, দিকের ওপর নির্ভর করলে তাকে আমরা বলি অ্যানাইসোট্রপিক। আর যখন নির্ভর করে না তখন তাকে আমরা আইসোট্রপিক বলবো। যেমন প্রতিসরাঙ্ক, আমরা যদি কেন হয় এই ঘটনাটা সেটা আমাদের জানাটা খুব দরকার। সেটা হচ্ছে আমরা যখন সলিডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই যে অণু এবং পরমাণু বা আয়ন অর্থাৎ গঠনকারী কণার একটা সুনির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাস। এই সুনির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাস, অথচ আমরা বিভিন্ন ডিরেকশনে পরিমাপ করছি, বিভিন্ন মান কেন পাচ্ছি? এই কোশ্চেনটা তো তোমাদের মনে এসেছে নিশ্চয়ই, এতক্ষণে এসে গেছে, যে এত সুন্দর সুশৃঙ্খল সুনির্দিষ্ট বিন্যাস, অথচ এর পরিমাপযোগ্য রাশিগুলোর মান ডিরেকশনের উপর নির্ভর করছে, অথচ অ্যামরফাসের ক্ষেত্রে করছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সুনির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাসই এর কারণ। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে এই যে একটা সুশৃঙ্খল বিন্যাস, যেমন আমি এখানে কিছু কণা আঁকছি,
এই সুশৃঙ্খল বিন্যাস কিন্তু নড়চড় হবে না, এই থাকবে, তাই তো? তাহলে এই হলো, এর মাঝখানে মাঝখানে একটা ব্লু কণা আমি ভাবলাম, এই। এবার তোমরা এই প্যাটার্ন দেখতে পাচ্ছ যে খুব সুন্দর এর বিন্যাস। এবার আমি যদি কোনো রাশিকে এই বরাবর মাপি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এর বরাবর যে প্যাটার্ন রয়েছে এই প্যাটার্ন রয়েছে। তাহলে এই ডিরেকশনটাকে আমি বললাম এই, তাহলে এই বরাবর আমি দেখতে পাচ্ছি এরকম প্যাটার্ন রয়েছে। আমি যদি এবার এরকম ভাবে মাপি তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে প্যাটার্নটা সেটা একটা ছোট একটা বড়, একটা ব্লু একটা কালো, একটা ব্লু একটা ব্ল্যাক, এরকম একটা প্যাটার্ন। এই কারণেই এই প্রপার্টি গুলো পাল্টে যায়। কিন্তু অ্যামরফাসের ক্ষেত্রে এইরকম কোনো সুনির্দিষ্ট বিন্যাস নেই, তাই তাদের পরিমাপযোগ্য যে ধর্মগুলো রয়েছে তার এরকম কোনো আলাদা বিন্যাস আমরা দেখতে পাই না। তাহলে এটা আমাদের একটা নতুন প্রপার্টি এবং এটা কোশ্চেন আসারও একটা জায়গা, তো এটা আমরা ভালো করে দেখে নেব, তাই তো? আজকের ভিডিও আমরা যখন দেখবো তার সাথে সাথে আমরা বইটাকেও ফলো করব, না হলে কিন্তু আমাদের এই যে ক্রিস্টাল ক্লিয়ার নলেজটা আমরা খাতা অবধি পৌঁছতে পারবো না, তাই তো? এবার অ্যামরফাসটা মুছে দিলাম, ভুল করলাম, এখানে ছিল আমার অ্যামরফাস ছিল আর এখানে ছিল ক্রিস্টালাইন সলিড। অ্যামরফাসের ক্ষেত্রে এদেরকে ছদ্ম কঠিন পদার্থ বা সিউডো সলিডস বলা হয়। তাহলে এদেরকে আমরা বলছি ট্রু সলিডস, আমরা বলবো না, এদেরকে আমরা বলবো ছদ্ম কঠিন পদার্থ বা সিউডো সলিড, আর একে আমরা বলবো ট্রু সলিড। এটা তাহলে ছদ্ম সলিড, এই হলো সিউডো সলিড। একে বলা হয় অতি শীতলীকৃত তরল পদার্থ। অর্থাৎ একটা তরলকে যদি খুব ঠান্ডা করা যায় তাহলে যা হবে সেটা হবে তরল পদার্থ। এর উদাহরণ কাঁচ। যেমন অনেক পুরনো বাড়িতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অনেক পুরনো বাড়ি, 5-10 বছর না 50-100 বছর, তাহলে দেখতে পাই সেখানে যে সেই কাঁচটা, জানলার কাঁচ, নিচের দিকটা একটু ঘন, ওপরের দিকটা একটু হালকা। এর কারণ কাঁচের যে অণুগুলো আছে সেই অণুগুলো অভিকর্ষের টানে নিচে নেমে এসেছে, এবং এই দশাটা কি না লিকুইড না সলিড, এরকম একটা দশা। তাহলে এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, এই আমরা মনে রাখলাম ভালোভাবে। এবার আমরা আস্তে আস্তে কেলাসাকার অ্যামরফাস লিকুইড নিয়ে আমাদের জানা এইটুকুই। এরপরে আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে ক্রিস্টালাইন কঠিন পদার্থ বা কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ, একে আমরা কি কি ভাগে ভাগ করতে পারবো? 4টে ভাগে ভাগ করতে পারবো। আণবিক, নাম্বার 2 আয়নীয়, নাম্বার 3 হচ্ছে সমযোজী, নাম্বার 4 ধাতব। তাহলে 4টে ভাগে আমরা কেলাসাকার কঠিন পদার্থকে ভাগ করলাম। একটা হচ্ছে আণবিক, আয়নীয়, সমযোজী আর ধাতব। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে গঠনকারী কণার উপর নির্ভর করে এই পার্থক্যগুলো হলো। আণবিক মানে এক্ষেত্রে গঠনকারী কণা কি হয়ে যাবে? অণু বা পরমাণু। পরমাণু আমরা কেন বলবো? কারণ কিছু কিছু ক্ষেত্রে একটা পরমাণু একটা অণু, যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের ক্ষেত্রে আমরা কি দেখি যে একটা পরমাণু এদের একটা অণু। তারপরে সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড,
AU। প্লাটিনাম, এদের সবার ক্ষেত্রেই কি দেখতে পাচ্ছি যে একটা পরমাণু দিয়েই এদের একটা অণু, সেই কারণে এদের গঠনকারী কণাকে অণু পরমাণু বা আয়ন, আমরা অণু পরমাণু বলবো। আয়নীয়র ক্ষেত্রে আয়ন দিয়ে তৈরি, এক এক করে আলোচনা করব। আর কি দেখতে পাবো এদের ক্ষেত্রে? এদের ক্ষেত্রে আকর্ষণ বলের উপর ভিত্তি করে এই আণবিক পদার্থকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারবো। তিনটে ভাগ কেমন? এটা হচ্ছে ধ্রুবীয়, ধ্রুবীয় বা নন পোলার, এটা হচ্ছে অধ্রুবীয়, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন যুক্ত। তাহলে এই ভাগে আমি ভাগ করতে পারলাম। তাহলে এখানে কি কি পেলাম? আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, ধাতব কেলাসাকার কঠিন পদার্থ। এখান থেকে আমি আবার আণবিককে তিনটে ভাগে ভাগ করলাম, ধ্রুবীয়, অধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধন যুক্ত। ধ্রুবীয় 11 এর কনসেপ্টে আমাদের ধ্রুবীয় হয়ে গেছে HCl SO2, আচ্ছা NH3। এদের ক্ষেত্রে আমরা ধ্রুবীয় বলবো। ধ্রুবীয় বা পোলার কখন হবে? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে আছে, সালফার আর অক্সিজেনের মধ্যে আছে, H আর Cl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তো এটা কি হয়ে যায়? এখানে এরকম ডেল্টা প্লাস হবে আর এটা ডেল্টা মাইনাস হবে, এবং পরে এরকম এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য এই অণুটা আবার পাশের অণুর মধ্যে, পাশের HCl এর মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এটাকে বলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন থাকবে এদের মধ্যে। তাহলে এদের মধ্যে কি থাকবে? আর ওপরেই লিখি, নিচে আর লিখলে দেখতে পাবে না। তাহলে ধ্রুবীয় কেলাসাকার কঠিন পদার্থে যেহেতু এদের ডাইপোল মোমেন্ট আছে, সেই কারণে কি হবে এদের? সেই কারণে এদের মধ্যে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন থাকবে। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল আছে। অধ্রুবীয় আমরা কাদেরকে বলবো? অধ্রুবীয় একই ধরনের অণু দিয়ে যদি তৈরি হয়, যেমন কঠিন হাইড্রোজেন, কঠিন অক্সিজেন, কঠিন নাইট্রোজেন, কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলে। তো এদের মধ্যে যেহেতু এরা অধ্রুবীয়, ডাইপোল মোমেন্ট নেই, তাহলে কি ধরনের আকর্ষণ বল আছে? এদের মধ্যে আছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এদের মধ্যে রয়েছে। এবার এখানে আমরা কঠিন কেন বলেছি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, CH4, এরা এমনিতে গ্যাসীয় পদার্থ। কঠিন না বললে আমরা এই অধ্যায়ে আলোচনা কিভাবে করছি? তাহলে হাইড্রোজেন বন্ধনযুক্ত খুব পরিচিত যে যৌগটা রয়েছে কঠিন, সেটা হচ্ছে বরফ। এর মধ্যে তাহলে হাইড্রোজেন বন্ধনের জন্য যে বল সেটাই কাজ এইরকম হবে। হাইড্রোজেন বন্ধন, এই অক্সিজেনটা সাথে অন্য একটা হাইড্রোজেনের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। হাইড্রোজেন বন্ধনী হলো। এই হয়ে গেল আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। এবার এদের বৈশিষ্ট্য। আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তাহলে কি দেখতে পাচ্ছি? যে এদের মধ্যে আয়ন আছে, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, যেমন NaCl আয়ন দিয়ে তৈরি, তাহলে গঠনকারী কণা এখানে আয়ন হয়ে যাবে। ক্যাটায়ন আর অ্যানায়ন থাকবে এবং ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এই তাহলে এই আকর্ষণ বলটা কি হবে? স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল বা
কুলম্বীয় আকর্ষণ বল, এই এবার এদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এরা বিশেষ অবস্থায় তড়িৎ পরিবহন করে। বিশেষ অবস্থায় তড়িৎ পরিবহন করে। টেনে আমরা যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ শিখেছিলাম তখন আমরা NaCl এর তড়িৎ পরিবহন সম্বন্ধে জেনেছিলাম। তাহলে তারা কি করে, কখন করে? জলে দ্রবীভূত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় সাধারণত বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। তার কারণ কি? কারণ যখন এরা গলিত অবস্থায় থাকে বা তখন এদের আয়নগুলো মুভ করতে পারে, Na+Cl- আয়নগুলো মুভ করতে পারে। যখন কঠিন অবস্থায় থাকে তখন এদের মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তো এরা মুভ করতে পারে না। তাহলে এবার এই গলিত অবস্থায় যদি আমরা তড়িৎদ্বার দিই তাহলে ওই তড়িৎ পরিবহন হয়, ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। এই হলো এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এরা কি হয়, শক্ত হলেও এরা ভঙ্গুর হয়, ভঙ্গুর হয় এই। আর এবার আমরা আণবিকের বৈশিষ্ট্য বলিনি। আণবিকের বৈশিষ্ট্য হচ্ছে গলনাঙ্ক, অর্থাৎ আণবিক, তাদের আণবিক কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি হয়ে যাবে? গলনাঙ্ক কম। নাম্বার 2, নরম হয়। আর 3, তাপ আর তড়িতের কুপরিবাহী হয়। তাপ তড়িতের কুপরিবাহী। তাহলে এখান থেকে একটা তুলনাও আমরা করতে পারবো যে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ কুপরিবাহী, কিন্তু সেখানে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ বিশেষ অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে। এবার আমরা আলোচনা করব সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, এদেরকে ওই নেটওয়ার্কও বলে, কারণ এরকম একটা বিন্যাস চলতে থাকে। যেমন এই ধরনের একটা সমযোজী বন্ধন এদের মধ্যে কাজ করে, হীরকের গঠনও এরকম হয়ে থাকে, তারপরে এরকম চলতেই থাকবে এদের ক্ষেত্রে। এটা উপরে এই যে নেটওয়ার্ক এদের চলছে, সেই কারণে এদেরকে বলা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, তাই এদেরকে বলা হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। উদাহরণ হচ্ছে হীরক, গ্রাফাইট, বোরন নাইট্রাইট, সিলিকা, সিলিকন কার্বাইড, SiC, SiO2, এদেরকে আমরা এর উদাহরণের মধ্যে ধরতে পারি। এখান থেকে প্রশ্ন আসে। তাহলে এই যে বোরন এরা তাপ আর তড়িতের সুপরিবাহী নয়, বেশিরভাগ ক্ষেত্রেই নয়, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট আর বোরন নাইট্রাইট। বোরন নাইট্রাইট আমরা আরো ভালোভাবে পরবর্তীকালে অজৈব রসায়নেও পড়বো, আরো ভালোভাবে আমাদের হীরক, গ্রাফাইট, বোরন নাইট্রাইট এইগুলো সবই পড়তে হবে। তো এক্ষেত্রে আমরা হালকা হালকা জানবো যে এই ধরনের হীরক যেমন খুব শক্ত হয়, হীরক খুব শক্ত হয়, ব্যতিক্রম এক্ষেত্রে কিন্তু গ্রাফাইট। তাহলে গ্রাফাইট শক্ত নয় এবং তাপ আর তড়িতের পরিবাহী, কুপরিবাহীও নয়। এই দুটো গ্রাফাইট আর বোরন নাইট্রাইট এক্ষেত্রে ব্যতিক্রম। বোরন নাইট্রাইট গ্রাফাইটের সাথে এত মিল আছে যে বোরন নাইট্রাইটকে অজৈব গ্রাফাইটও বলে। এবার তাহলে কি দেখতে পেলাম আমরা, যে পিচ্ছিল হয়, যেমন হীরক শক্ত হয় আর গ্রাফাইট কিন্তু পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার হয়, পিচ্ছিল কারক পদার্থ হিসাবে ব্যবহার হয়। তার কারণ গ্রাফাইটের ক্ষেত্রে এই এক একটা লেয়ারের ডিসটেন্স একটু বেশি, তার ফলে এই সমযোজী বন্ধনটা সেক্ষেত্রে আলগা হয়ে যায় এবং
এই বরাবর যদি আমরা কোনো বল প্রয়োগ করি তো আলাদা হয়ে যেতে পারে দুটো লেয়ার, সেই কারণে পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। আর এবার আমরা আলোচনা করব ধাতব কেলাস। ধাতব কেলাসাকার কঠিন পদার্থ, এক্ষেত্রে যেটা হয় যে এদের মধ্যে একটা বিশেষ ধরনের বন্ধনী কাজ করে, তাদেরকে আমরা ধাতব বন্ধন বলি। ধাতুর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ধাতুগুলো এই বিশেষ ধরনের ধাতব বন্ধনে আবদ্ধ হয়। এক্ষেত্রে গঠনকারী পরমাণু হবে তাহলে ধাতব পরমাণু। আর অনেক রকম মডেল আছে ব্যাখ্যা করার জন্য। একটা মডেল আমরা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল। তো এখানে কি হবে, এরকম যদি আমি একটা সলিডের কথা ভাবি, তাহলে এর মধ্যে সলিড অণুগুলো রয়েছে, তো ধাতব পরমাণুগুলো রয়েছে বা অণু। এবার এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে ধাতুগুলো কি দেখতে পাই, ধাতু মানে আমরা পিরিয়ডিক টেবিলে যেটা শিখেছি সেটা হচ্ছে ধাতু মানে তার ইলেকট্রন বর্জন করার একটা প্রবণতা থাকে, ইলেকট্রন বর্জন করার প্রবণতা থাকে। তাহলে ইলেকট্রন বর্জন করার প্রবণতা থেকেও বর্জন করে ইলেকট্রন। তো এক্ষেত্রে যদি আমি এখানে আয়রনের কথাই ভাবি, আয়রন অণুগুলো 3টে করে ইলেকট্রন বর্জন করলে ফেরিক হয়, 2টো করে বর্জন করলে ফেরাস হয়। তো এরা প্রত্যেকে 3টে ইলেকট্রন বর্জন করেছে। প্রত্যেকে 3টে ইলেকট্রন বর্জন করলে কি হবে, এরা ইলেকট্রনের সমুদ্রের মধ্যেই রয়েছে এবং নিজেরা Fe3+ এর মধ্যে পরিণত হয়েছে। তো এই Fe3+ এবং এই ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ, এবং এই এতগুলো ইলেকট্রনের মধ্যে Fe+ একটা যেন সমুদ্রের মধ্যে ভাসছে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। তো সেই কারণে এটাকে ইলেকট্রন সমুদ্র মডেল বলে। এটা একটা ইন্টারেস্টিং মডেল। আরেকবার বলছি আমি, যদি তোমরা না বুঝতে পারো, তাহলে Fe কি করে, Fe এই 3টে ইলেকট্রন ত্যাগ করে 3e ত্যাগ করে হয়ে যায় Fe3+। তাহলে এতগুলো ইলেকট্রন আছে, এতগুলো আয়রন পরমাণু আছে, তা প্রত্যেকে যদি 3টে করে ইলেকট্রন ত্যাগ করে, তো বাইরে প্রচুর ইলেকট্রন থাকে এবং নিজেরা কিসে পরিণত হয়, Fe3+ এ পরিণত হয়। Fe3+ এর সাথে ইলেকট্রনের একটা আকর্ষণ বল কাজ করে। আর এত ইলেকট্রনের মধ্যে এই আয়নগুলো ভাসছে, যেন সমুদ্রের মধ্যে ভাসছে, সেই জন্য এটাকে ইলেকট্রন সমুদ্র মডেল বলে। তো সেই কারণে এইভাবে আমরা ধাতব বন্ধনকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আজকের ক্লাসে কিছু বাদ পড়ে থাকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার সেটা আলোচনা করবো। এর মধ্যে থেকে যদি কিছু বাদ পড়ে যায়, আর পরবর্তী অংশ পরের ক্লাসে আলোচনা হবে।